একে একে বের হচ্ছে হাসিনার ভয়ঙ্কর গোপন কুকীর্তি। পশ্চিমা দেশে তাকে আশ্রয় কে দেবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, তাপবিদ্যুৎ কেন্দ্র, স্যাটেলাইট উড্ডয়ন সহ নানা উন্নয়ন কাণ্ডে হাসিনার ১৬ বছরে দুর্নীতির মহা লুটপাট যজ্ঞ চালানো হয়েছে। প্রত্যেকটি সরকারি অফিসে ঘুষ, দুর্নীতির টাকা গ্রহণ এত পরিমাণে বেড়ে গিয়েছিল যা কল্পনারও বাইরে। সিন্ডিকেট করে বাজার ব্যবস্থাকে চিরতরে ধ্বংস করে দেওয়া হয়েছে। বেড়েছে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম। সকল পর্যায়ের নির্বাচনী ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করে ফেলা হয়েছিল। সরকারি প্রশাসন থেকে শুরু করে সকল ব্যক্তি পর্যায় পর্যন্ত দলীয়করণ ও আত্মীয়করণ এবং ভারতীয়করণ করা হয়েছে। সীমান্ত রক্ষা ব্যবস্থা ধসিয়ে দিয়েছে হাসিনা। প্রতি মাসেই ২ অথবা ৩ জন করে বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যার বৈধতাও দিয়ে রেখেছিল ভারতকে। পিলখানা ট্র্যাজেডি, আলোচিত সাগরুণী হত্যাকাণ্ড, আবরার ফাহাদের ওপর পৈশাচিক বর্বরতা, বিশ্বজিৎকে কুপিয়ে রক্তাক্ত করে হত্যার উৎসব, এই নির্মমতাকে বাংলাদেশের জনগণের কেউ ভোলেনি। অন্যায়ভাবে মানুষের মনের ইচ্ছেকে কবর দিয়ে হাসিনা তার পিতার মূর্তি বানিয়েছে দেশ জুড়ে এবং এই বিষয়ক অনুষ্ঠান, দিবস উদযাপন ও আনন্দ ফুর্তি করতে যেয়ে খরচ করেছে হাজার হাজার কোটি টাকা। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল নির্মাণ, ডিবি, এসবি, সিআইডি, ডিজিএফআই, সেনা ক্যাম্প, গণভবন, সংসদ ভবন, গুম ঘর, আয়নাঘর ইত্যাদি নির্মাণ ও পরিচালনা করে লাখো লাখো নিরীহ নিরপরাধ মানুষকে রাজনৈতিক বলি করে নির্মম নির্যাতন করে হত্যার হোলি খেলায় মেতেছিল শেখ হাসিনা। ব্যাংক থেকে টাকা লোপাট, অর্থনীতিকে পঙ্গু করে দেয়া, শেয়ার মার্কেট লুটে নেয়া, নাটক সিনেমা করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া সহ হেন কাজ নেই পাষণ্ড শেখ হাসিনা করেনি। কথা বলার অধিকার, মন্তব্য লেখার অধিকার সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। বিশেষ আইন, ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা অবৈধ অমানবিক আইন তৈরি করে নির্মমভাবে জেলে পুরে হত্যা করেছে বিরোধী বা স্বাধীন মত পোষণকারীদের। লোক দেখানো নানা উন্নয়ন কাজ করতে যেয়ে বিশাল এক ঋণের চাপে ফেলেছে বাংলাদেশকে। পরিসংখ্যানে এসেছে বাংলাদেশের বর্তমান ঋণ ৯৯.৩ বিলিয়ন মার্কিন ডলার আর গত ১৬ বছরে পাচার হয়েছে ৯৪ বিলিয়ন মার্কিন ডলার। 11 ট্রিলিয়ন বিডিটি, দ্যাটস দ্য অ্যামাউন্ট লন্ডার্ড ওভার পাস্ট 60 ইয়ার্স। হিসাব করলে দেখা যায় পাষণ্ড হাসিনা যে টাকা পাচার করেছে সেই টাকা দিয়ে কমপক্ষে ৬৯৭টি মেট্রো রেল, ৩৯৭টি স্যাটেলাইট আর ৩৬টি পদ্মা সেতু বানানো যেত। একটা ১,০০০ টাকার নোটের ডাইমেনশন 162 mmx ইন্টু 70 mmx ইন্টু 0.25 mm। ১১ লক্ষ কোটি টাকা ১,০০০ টাকার নোট দিয়ে একটার উপর আরেকটা রাখলে হাইট হবে ২৭৫০.৫ কিলোমিটার, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড় সাকা হাফং এর উচ্চতা ১,০৬৩ মিটার। এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা নেয় ১২৪.৭৬ বর্গ কিলোমিটার। বাংলাদেশের রাজধানী ঢাকার সাইজ হল ৩০৬ বর্গ কিলোমিটার আর পুরো চট্টগ্রাম অঞ্চল ১৫৫ বর্গ কিলোমিটার। এই ২ বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢাকা যাবে। পাশাপাশি বসালে লেংথ হয় ১৭,৮২,৯৪৯.৬ কিলোমিটার। পৃথিবীর পরিধি ৪০,০০০ কিলোমিটার। এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা ৪৪.৫ বার রাউন্ড দেয়া যাবে। এমন সীমাহীন দুর্নীতির রানীকে কি কোনোভাবে কেউ আশ্রয় দিতে পারে? দেয়া উচিত। ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে সেটি এখনও পরিষ্কার নয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কারভাবেই জানিয়েছেন যে শেখ হাসিনার জন্য ভারত শেষ গন্তব্য নয়। তিনি জানান খুব কম সময়ের নোটিসে শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আসার অনুমতি চান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তার মা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি। তাহলে শেখ হাসিনার গন্তব্য কোথায় হবে? ব্রিটেন, আমেরিকা কিংবা অন্য কোনো পশ্চিমা দেশ কি তাকে রাজনৈতিক আশ্রয় দেবে? পর্যবেক্ষকরা বলছেন এই সব কিছুই নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলো বিষয়টিকে কিভাবে দেখছে তার ওপর। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এর গবেষক টম কিন বিবিসি বাংলাকে বলেন,
পশ্চিমা দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় পাওয়া শেখ হাসিনার জন্য খুব কঠিন হবে, এমনকি সম্ভব নাও হতে পারে। গত কয়েকদিনে খবরাখবর বের হয়েছে যে শেখ হাসিনা শেষ মুহূর্তেও পুলিশ এবং সেনাবাহিনীকে আরও বেশি বল প্রয়োগ করতে বলেছিলেন, কিন্তু সেটি সম্ভব হয়নি। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান মনে করেন, পশ্চিমা কোনো দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়া শেখ হাসিনার জন্য খুব কঠিন হবে। শেখ হাসিনার শাসন আমলে বিশেষ করে গত কয়েকদিনে যা ঘটেছে সেটা নিয়ে পশ্চিমা দেশগুলো খুবই মর্মাহত হয়েছে। কুগেলম্যান বিবিসি বাংলাকে বলেন, নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভে যে প্রবল শক্তি প্রয়োগ করেছে এবং শেখ হাসিনা সরকারের যে দমনপীড়ন ছিল সেটি নিয়ে পশ্চিমা দেশগুলোর খুবই আপত্তি ছিল। এটা শেখ হাসিনার জন্য খুবই চিন্তার বিষয় হবে, কারণ তার পরিবারের অনেক সদস্য পশ্চিমা দেশগুলোতে বসবাস করে। শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে যেসব দেশ মাথা ঘামায় না তারা হয়তো তাকে আশ্রয় দিতে পারে। এটা পশ্চিমা দেশগুলোর বাইরে কোনো দেশ হতে পারে, কিংবা গালফ দেশগুলোতে হতে পারে, বলেন কুগেলম্যান। ছাত্র বিক্ষোভে নিরাপত্তা বাহিনী যে শক্তি প্রয়োগ করেছে সেটির বিরুদ্ধে সোচ্চার ছিল বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। তারপরেও শক্তি প্রয়োগ করা থেকে শেখ হাসিনা সরকারকে নিবৃত্ত করা যায়নি। সে চেয়েছিল ক্ষমতায় টিকে থাকার জন্য আরও বেশি মানুষ হত্যা করতে, বলেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এর টম কিন। তিনি মনে করেন, আন্তর্জাতিক অপরাধ আদালত যদি বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো তদন্ত করে এবং কোনো বিচার প্রক্রিয়া শুরু হয়, সেটি ভিন্ন পরিস্থিতির তৈরি করবে। সেক্ষেত্রে তিনি ব্রিটেনে থাকলেও নিরাপদে থাকতে পারবেন না। অতীতে বিভিন্ন সময় দেখা গেছে পতিত স্বৈরাচারদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার নজির রয়েছে ইউরোপ কিংবা আমেরিকায়। কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ক্ষমতাচ্যুত একনায়কদের আশ্রয় দিয়েছে সৌদি আরব। তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর ব্যতিক্রম হতে পারে কেন? পর্যবেক্ষকরা বলছেন, এসব ঘটনা ঘটেছে স্নায়ুযুদ্ধ পরবর্তী অবস্থায়। অনেক ক্ষেত্রে বিভিন্ন দেশে স্বৈরশাসকদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তাদের পতনের পর ইউরোপ কিংবা আমেরিকায় অনেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। টম কিন বলেন, বাংলাদেশে যা হয়েছে সেটি সবাই দেখেছে। প্রচুর ভিডিও, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। 20 থেকে 30 বছর আগে বিষয়গুলো এত দ্রুত ছড়াতো না। যে পরিমাণ রক্তপাত হয়েছে এবং শেখ হাসিনার প্রতি যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে সেটি বেশ নেতিবাচক। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপ এবং আমেরিকা তাদের মিত্রদের আশ্রয় দিয়েছে। আমার মনে হয় না শেখ হাসিনার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা আছে। এ কথা উল্লেখ করে টম কিন বলেন, শেখ হাসিনা অতীতে কখনো কখনো পশ্চিমাদের পছন্দের তালিকায় যেতে পেরেছে, কিন্তু মিত্র হয়ে উঠতে পারেনি। তাছাড়া ইউরোপ এবং আমেরিকায় অনেক বাংলাদেশি বসবাস করেন। সম্প্রতি ছাত্র বিক্ষোভে তাদের অধিকাংশ সমর্থন যেমন দিয়েছেন, তেমনি শেখ হাসিনার বিচারের দাবিতেও সরব হয়েছেন। টম কিন বলেন, ইউরোপ ও আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে অনেকেই আছেন যারা সেসব দেশের নীতি নির্ধারণী পর্যায়ে বিষয়গুলো তুলে ধরতে পারেন। এই কারণেও শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার বিষয়ে চিন্তা করবে পশ্চিমা সরকারগুলো। স্বৈরশাসকদের হাত থেকে যখন ক্ষমতা ফসকে যায়, সেটা বেশ বিপজ্জনক হয়ে ওঠে তার জন্য। তাদের ক্ষমতা শেষের দিকে চলে আসে, তখন শাস্তি, কারাদণ্ড কিংবা জীবনের ঝুঁকি তৈরি হয়। সেজন্য স্বৈরশাসকদের ক্ষেত্রে দেখা যায় তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। জনরোষ থেকে বাঁচার জন্য তাদের সামনে এটাই একমাত্র পথ খোলা থাকে। বিপ্লব, গণ অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান এবং গৃহযুদ্ধের কারণে যখন ক্ষমতা হারানোর ঝুঁকি তৈরি হয়, তখন তারা দেশের বাইরে নিরাপদ আশ্রয় খোঁজেন। স্পেনের বার্সেলোনা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আবদেল এসপ্রেবা ফোলক এবং যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডানিয়েল ক্রামারিক স্বৈরশাসকদের গন্তব্য নিয়ে গবেষণা করেছেন। তারা লিখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখা গেছে স্বৈরশাসকদের ক্ষেত্রে দেশ ছেড়ে চলে যাওয়া তাদের পছন্দের তালিকায় দ্বিতীয় অবস্থানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যত স্বৈরশাসক ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, তাদের মধ্যে 20% নির্বাসনে গিয়েছিলেন। অনেক সময় দেখা যায় স্বৈরশাসকদের নির্বাসনে যাওয়ার বিষয়টি সংঘাত নিরসনের ক্ষেত্রে ভূমিকা রাখে। যেমন 1979 সালে উগান্ডার বিদ্রোহী এবং তানজানিয়ার সৈন্যরা যখন উগান্ডার রাজধানী কাম্পালার দিকে অগ্রসর হচ্ছিল, তখন উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন লিবিয়াতে পালিয়ে যান। পরবর্তীতে তিনি সৌদি আরবে আশ্রয় নিয়েছিলেন। এরপর 1986 সালে ফিলিপিন্সের স্বৈরশাসক ফার্ডিনান্ড মার্কোস জন বিক্ষোভের মুখে আমেরিকার সহায়তায় দেশ ছেড়ে হাওয়াইতে যান। একই সময়ে হাইতির স্বৈরশাসক ক্লদ ডুভেলি গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ফ্রান্সে গিয়ে আশ্রয় নেন। এই তিনটি ক্ষেত্রেই দেখা গেছে স্বৈরশাসকরা নির্বাচনে যাওয়ার মাধ্যমে ক্ষমতার পালাবদল নির্বিঘ্নে হয়েছিল।
তাদের নির্বাচনে যাওয়ার সুযোগ না থাকলে পরিস্থিতি ভিন্ন রকম হতে পারত। 2011 সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে শুরু হয় জনবিক্ষোভ। এই বিক্ষোভ আরব বসন্ত হিসেবে পরিচিত। এসব দেশের সরকার কোনো নির্বাচন ছাড়াই দশকের পর দশক ক্ষমতায় ছিলেন। আরব বসন্ত প্রথম হয়েছিল তিউনিসিয়ায়। 23 বছর ক্ষমতায় থাকার পর জনবিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে সৌদি আরব পালিয়ে যান স্বৈরশাসক বেন আলী। পরে সৌদি আরবে তার মৃত্যু হয়। আরব বসন্তের পরের ধাক্কা এসে পড়ে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের ওপর। তিনি প্রায় 3 দশক ক্ষমতায় ছিলেন। মাত্র 18 দিনের বিক্ষোভে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন হোসনি মুবারক। তখন সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। ক্ষমতা ছাড়ার পর দেশের বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ পাননি তিনি। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। 2012 সালে যাবজ্জীবন দণ্ড হয় তার। এর 6 মাস পর এ দণ্ড বাতিল করা হয় ও পুনরায় বিচারের আদেশ দেওয়া হয়। তাকে কায়রোর একটি সামরিক হাসপাতালে বন্দী রাখা হয়। অবশ্য 2017 সালে মিশরের সর্বোচ্চ আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয় এবং তিনি মুক্তি পান। এরপর 91 বছর বয়সে তিনি মারা যান। আরেক স্বৈরশাসক লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির পরিণতি ছিল আরও ভয়াবহ। আরব বসন্তের প্রেক্ষাপটে লিবিয়ায় বিক্ষোভ শুরু হয়ে যায়। গাদ্দাফি মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করে বিক্ষোভ দমন করতে গেলে লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। 42 বছর ক্ষমতায় থাকা গাদ্দাফি এক পর্যায়ে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার সময় বিদ্রোহীদের হাতে ধরা পড়লে তাকে হত্যা করা হয়। গাদ্দাফিকে উৎখাত করার জন্য ব্রিটেন এবং ফ্রান্স সামরিক শক্তিও প্রয়োগ করেছিল তখন। এছাড়া 1979 সালে ইরানের মোহাম্মদ রেজা পাহলভি ইসলামী বিপ্লবের মুখে ক্ষমতাচ্যুত হন। তার ক্ষমতাচ্যুতির মাধ্যমে ইরানের রাজতন্ত্রের অবসান হয়। পশ্চিমা দেশগুলোর সাথে তার সম্পর্ক ছিল বেশ ভালো, কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর মোহাম্মদ রেজা শাহ পাহলভি মিশরে নির্বাসনে ছিলেন। তার বিরুদ্ধে যখন জনবিক্ষোভ প্রবল হয়ে ওঠে তখন পশ্চিমা মিত্ররা আলোচনা করেন কিভাবে তাকে পরিত্যাগ করা যায়। এরপর অভাবনীয় ঘটনা ঘটেছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ক্ষেত্রে। সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে ক্ষমতাচ্যুত হয়েছিলেন নওয়াজ শরীফ। তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সব বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং সৌদি বাদশার চাপে সেনা শাসক পারভেজ মোশাররফ তাকে সৌদি আরবে পাঠিয়ে দিতে বাধ্য হন। এখন এই দুর্নীতির রানী শেখ হাসিনার শেষ পরিণতি কি অবস্থায় হবে, কেমন হবে, তাই দেখার অপেক্ষায় ন্যায়পরায়ণ বাংলাদেশের মুক্তিকামী মানুষেরা। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।